আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে ভাঙ্গায় ৩ দিনের সড়ক ও রেলপথ অবরোধ কর্মসূচি। পাবনার বেড়ায় চলছে সকাল সন্ধ্যা হরতাল। রাকসুতে চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা বিকেলে, আজ থেকে আনুষ্ঠানিক প্রচারণা। চাকসুতে মনোনয়নপত্র বিতরণ শুরু। নেত্রকোনায় ধনু নদে নিখোঁজ আরও 2 শিশুর মরদেহ উদ্ধার। উত্তাল মেঘনায় ঝুঁকিপূর্ণ পারাপার হাতিয়ার মানুষের। হাতিয়ার মানুষ কত যে নিরাপত্তাহীন ভুগতেছি এটা বলার মতন। যাত্রী অনেক চাপ, মানুষ বাধ্য হয়ে তখন জীবনের রিস্ক নিয়ে ট্রলারে উঠে স্পিডবোটে উঠে। ময়মনসিংহে ফেসবুকে বাসা ভাড়ার বিজ্ঞাপন দিয়ে নারী চক্রের প্রতারণা, ব্ল্যাকমেইল, মারধরের শিকার কয়েকজন, পুলিশের অভিযানে আটক। আমাকে নিয়ে রাজবাংলা নিয়ে যায়, শরীর ভয় দেখায় টাকাটা তুলে তাদেরকে নিয়ে টাকা পয়সা সংগ্রহের জন্য। আরেকটা গ্রুপ হচ্ছে চাঁদা দাবি করবে, আরেকটা গ্রুপ হচ্ছে আপনার কোথাও বাসা ভাড়া নেবে। আমন্ত্রণ সংবাদ সারা দেশে, আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন, এবার বিস্তারিত খবর জানাবো। সংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে ফরিদপুরের ভাঙ্গায় 3 দিনের সড়ক ও রেলপথ অবরোধ কর্মসূচিতে নেমেছে 2 ইউনিয়নের মানুষ। এছাড়া পাবনার বেড়ায় চলছে সকাল সন্ধ্যা হরতাল। ফরিদপুর 4 আসন থেকে ভাঙ্গার আলগি ও হামিরদি ইউনিয়নকে বিচ্ছিন্ন করার প্রতিবাদ জানাচ্ছেন এলাকাবাসী। সকাল থেকে পুখুরিয়া বাসস্ট্যান্ড, হামিরদি, মনসুরাবাদ, ভাঙ্গা হাসপাতাল মোড় এলাকায় গাছের গুড়ি ফেলে মহাসড়ক অবরোধ করেছেন তারা। এতে ঢাকা, খুলনা ও ঢাকা বরিশাল মহাসড়কে যান চলাচল প্রায় বন্ধই রয়েছে। অবরোধ করা হয়েছে রেলপথ। এতে বন্ধ রয়েছে পদ্মা সেতু হয়ে দক্ষিণবঙ্গের সাথে ট্রেন চলাচল। এদিকে আন্দোলনের নেতৃত্ব দেওয়ার অভিযোগে আলগি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে আটক করেছে পুলিশ। এদিকে পাবনা 1 আসনের পুনর্বিন্যাসের দাবিতে বেড়া উপজেলায় চলছে সর্বদলীয় সংগ্রাম কমিটির সকাল সন্ধ্যা হরতাল। বন্ধ রয়েছে উপজেলার সব দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান। বন্ধ আঞ্চলিক সড়কগুলোতে যান চলাচল। এতে বিপাকে পড়েছেন চলাচলকারীরা, যদিও পাবনা থেকে রাজধানীমুখী বাস বিকল্প পথে চলছে। দর্শক, ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়ক ও রেলপথ অবরোধের বিষয়ে সর্বশেষ খবর জানার চেষ্টা করব। সহকর্মী তরিকুল ইসলাম হিমেল সেখানে রয়েছেন। হিমেল, বেশ কয়েক ঘন্টা ধরে অবরোধ কর্মসূচি চলছে। মহাসড়ক ও ট্রেন চলাচলের কি অবস্থা দেখছেন? দুর্ভোগ তো অবশ্যই আপনি দেখছেন, সেই খবরগুলো আমাদেরকে জানাবেন। আসলে দুর্ভোগের কথা বলতে গেলে দুর্ভোগ সীমাহীন, এক কথা বলতে গেলে দুর্ভোগ সীমাহীন। সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল, সময়ের সাথে সাথে কিন্তু সেই বৃষ্টির মাত্রাও বাড়ছে। আপনিকে যদি দেখতে পারেন যে এই মুহূর্তে কিন্তু বেশ ভালো বৃষ্টি হচ্ছে, আর অবরোধও একই সাথে চলছে। মহাসড়ক রেলপথ অবরোধ। আমার পিছনে একটি রেল আটকে আছে, যেটি নকশিকাথা এক্সপ্রেস খুলনা থেকে রাত 11টা 5 মিনিটে ছেড়ে এসেছে এই ভাঙ্গা উপজেলার হামিদ, সেটি আটকে দিয়েছে। একইভাবে আমাদের কাছে যে তথ্য আমরা পেয়েছি যে সামনের ভাঙ্গা স্টেশনে সুন্দরবন এক্সপ্রেস আটকে আছে এবং পিছনে ফরিদপুর স্টেশনে মধুমতি এক্সপ্রেস আটকে আছে। এই নকশিকাথা এক্সপ্রেসের গার্ডের ভাষ্য অনুযায়ী এই ট্রেনটাতেই 750 যাত্রী ছিল। বাকি 2টি ট্রেনেও হয়তো এরকমই যাত্রী থাকবে। তাহলে বুঝতেই পারছেন যে যাত্রীদের ভোগান্তিটা আসলে কি পরিমাণে। বৃষ্টির মধ্যে আশেপাশের কোথাও আপনার দোকানপাট নেই, মহাসড়ক বন্ধ। সড়ক যে ছোট ছোট সড়ক বা ফিডার সড়ক রয়েছে, সেই সড়কে কোনো যানবাহন নেই। তাদেরকে পায়ে হেঁটে নিজের যে গন্তব্য, সেই গন্তব্যে যেতে হচ্ছে। আর অবরোধকারী বা আন্দোলনকারী যারা রয়েছেন 2 ইউনিয়নবাসী, কিন্তু ভাঙ্গা উপজেলার বিভিন্ন গ্রামের বিভিন্ন ইউনিয়নের বাসিন্দারা যোগ দিয়েছেন, আমরা সেটা দেখতে পাচ্ছি এবং জানতে পেরেছি আন্দোলনকারীদের মাধ্যমে। আন্দোলনকারীদের একটাই দাবি, তাদের যে দাবি সেই
দাবি ফিরিয়ে না দেওয়া পর্যন্ত, অর্থাৎ তাদের 2 ইউনিয়ন তাদের ফরিদপুর 4 আসনে ফিরিয়ে না দেওয়া পর্যন্ত তাদের এই আন্দোলন চলতে থাকবে। এবং এই যে আজকে যে অবরোধ, এই অবরোধ আসলে 72 ঘন্টা টানা তারা অবরোধ ঘোষণা করেছেন গতকালকে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে থেকে। তার প্রথম দিন চলছে, অর্থাৎ 3য় দফার প্রথম দিনের অবরোধ চলছে, যেটি শেষ হবে হলো মঙ্গলবার সন্ধ্যা 6টায়। ইশরাত, ধন্যবাদ আপনাকে হিমেল। ফরিদপুরের সংসদীয় আসন পুনর্বিন্যাস নিয়ে 2টি ইউনিয়নবাসীর আন্দোলনের কারণে দুর্ভোগের সাধারণ মানুষ। এটা কোনোভাবে বরদাস্ত করা হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বিকেলের মধ্যে অবরোধ তুলে না নিলে আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এগুলো জনগণের কিন্তু ভোগান্তি হচ্ছে। এই 2টা ইউনিয়নে কতজন লোক আর কতজন ভোটার আর কত প্রায় লাখ লাখ লোকের কিন্তু আপনি জিম্মি করে রাখছেন। এটা কিন্তু কোনো অবস্থায় বরদাস্ত করা হবে না। আমরা হয়তো এই আজকেই বিকালের মধ্যে যদি এটা তারা সমাধান না করে, আমরা আইন প্রয়োগের মাধ্যমে এটা করে দেব। এটা ক্ষেত্রে আমার মনে হয় আপনাদেরও সবাই সাহায্য সহযোগিতা লাগবে। দর্শক, রাকসু নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করা হবে আজ। এরপরই আনুষ্ঠানিক প্রচারণায় নামবেন প্রার্থীরা। এই বিষয়ে আরো জানবো আমার সহকর্মী তারেক মাহমুদের কাছ থেকে। তারেক, বিকেলে তো চূড়ান্ত প্রার্থী তালিকা, নির্বাচনের সার্বিক প্রস্তুতি কেমন দেখছেন আপনি? ইশরাত, সার্বিক প্রস্তুতির কথা যদি বলি, এখনও আমি রয়েছি রাজশাহীর বিশ্ববিদ্যালয়ের যে পরিবহন মার্কেট সহ আরও কয়েকটি জায়গাতে প্রার্থীরা দেখছি যে তারা কিন্তু মাঠে অলরেডি নেমে পড়েছেন। তারা যারা বাইরে যারা শিক্ষার্থী রয়েছেন, যারা ভোটার রয়েছেন, তাদের কাছে যাচ্ছেন, তারা কিছু প্রস্তুতিও নিয়েছেন। আমরা একটু তাদের কাছে একটু জানতে চাইব, আপনারা প্রচারণার কি প্রস্তুতি নিয়েছেন? এবং আপনি একটু আগে বলছিলেন যে আপনার হ্যান্ডবিল থেকে সার্বিক প্রস্তুতিগুলো রেডি আছে, ব্যালট নম্বরটি পেলেই সেটি করা হবে, কি অবস্থা? হ্যাঁ, আমরা ইতিমধ্যেই আমাদের বিভিন্ন কার্যক্রম আমরা চালিয়ে যাচ্ছি। প্রতীকীভাবে মেসেজ দিচ্ছি যে আমরা সামনে যদি নির্বাচিত হই, তাহলে হই বা না হয় আমরা এই কাজগুলো করব, বা আমরা শিক্ষার্থীদের মানসিকতা পরিবর্তনটা আপাতত করছি আর কি, যে আমাদেরকে সবাইকে সচেতন হতে হবে। একই সাথে আমরা ইতিমধ্যে অনেকেই আমাদের ইশতেহার তৈরি করে ফেলেছি শিক্ষার্থীদের, সম্পূর্ণটা শিক্ষার্থীদের কাছ থেকে মতামত নিয়ে। হ্যাঁ, আর একটা কথা কি, আমরা তো এখানকার শিক্ষার্থী, আমরা কিন্তু জানি আমাদের সমস্যাগুলো। এছাড়াও আমরা যে হ্যান্ডবিল বা যে বুকমার্ক বা যেগুলো তৈরি করছি, এগুলো কিন্তু শিক্ষার্থীদের পছন্দের অনুযায়ী এখানে একটা শাস্ত্রাস রব রয়েছে আর কি, সবার একটা পছন্দের তালিকায় একটা উৎসব কাজ করছে। এই ধন্যবাদ আপনাকে। ইশরাত শুনছিলেন, এবং আজকে বিকেল থেকেই আমি যতটুকু জানতে পেরেছি যে বিকেল থেকে যে প্রচারণার যে আনুষ্ঠানিক যে কার্যক্রম এবং শিক্ষার্থীরা তাদের যে ব্যালট নম্বরটি তার পাওয়ার পরে আসলে অনেকে প্রেসে যোগাযোগ করেছেন এবং ব্যালট নম্বরটি তারা তৈরি করেই তাদের যে হ্যান্ডবিল সেটি নিয়ে একদমই মাঠে নেমে পড়বেন। ইশরাত, ধন্যবাদ আপনাকে তারেক। এদিকে চাকসু নির্বাচনে আজ থেকে মনোনয়নপত্র বিতরণ শুরু হয়েছে। এ বিষয়ে জানবো সহকর্মী শহীদুল সুমনের কাছ থেকে। সুমন, এখন পর্যন্ত কতজন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন? ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি জানাবেন, কি দেখছেন সেখানে? ইশরাত, সকালে যারা প্রার্থী হবেন তাদের সংখ্যা আসলে মনোনয়ন নিতে আসার সংখ্যা খুবই কম ছিল, তবে ধীরে ধীরে সেই সংখ্যাটি বাড়ছে। বিশেষ করে কিছুক্ষণ আগেই ছাত্র ইউনিয়নের পক্ষ থেকে পুরো প্যানেল তারা এসেছে এবং সেই সাথে তারা মনোনয়নপত্র সংগ্রহ করছেন। এখন কিন্তু আমরা দেখছি যে এর মধ্য দিয়ে কিন্তু এই যে মনোনয়নপত্র নেওয়ার বিষয়টি আসলে কিন্তু একেবারে জমজমাট হয়ে উঠেছে এবং পুরো প্যানেল তারা এসেছেন, তারা নিচ্ছেন। এর বাইরেও স্বতন্ত্র প্রার্থীরা কিন্তু আমরা এখনো পর্যন্ত ছাত্র ইউনিয়ন বাদে পুরো প্যানেল কিংবা প্যানেলভুক্ত কাউকে আসলে মনোনয়নপত্র সংগ্রহ করতে দেখিনি। স্বতন্ত্র বেশ কয়েকজন প্রার্থী তারা মনোনয়নপত্র নিয়েছে, তবে এখনো পর্যন্ত কোনো নারী প্রার্থী হল কিংবা ছাত্র সংসদ কেন্দ্রীয় সেটিতে আসলে কোনো নারী শিক্ষার্থীকে আমরা এখনো পর্যন্ত মনোনয়নপত্র নিতে দেখিনি। তবে আজ, কাল এবং আগামী পরশুদিন পর্যন্ত এই মনোনয়নপত্র নেয়া এবং জমা দেওয়ার আসলে সময় রয়েছে। সেই ক্ষেত্রে বুধবার পর্যন্ত মনোনয়নপত্র যারা প্রার্থীরা তারা জমা দিতে পারবেন। এর পরবর্তীতে সেটি যাচাই বাছাই করে সব প্রক্রিয়া শেষ করে আগামী 25 সেপ্টেম্বর সেই চূড়ান্ত প্রার্থী তালিকা বিশ্ববিদ্যালয় প্রশাসন কিংবা নির্বাচন কমিশন তারা প্রকাশ করবেন এবং 12 অক্টোবর যে নির্বাচন, সেই নির্বাচনের দিকেই কিন্তু আসলে বিশ্ববিদ্যালয় প্রশাসন এগিয়ে যাচ্ছে। আমরা একটু কথা বলতে চাই, এখানে শুনতে চাই ছাত্র ইউনিয়নের সভাপতি এবং ভিপি প্রার্থী তিনি এসেছেন, কথা বলছেন গণমাধ্যমের সাথে। ভালো কোন সমাধান আমরা যেতে পারিনি, ফলে আমরা আসলেই এখন যেতে পারিনি বলে আমরা আলাদা একটা প্যানেল হিসেবে এখানে যুক্ত হয়েছি। একটু যদি নির্বাচনের যে পরিবেশ কিংবা এই যে দলীয় অনেকেই রয়েছেন বড় বড় পদে, সেক্ষেত্রে আপনারা কিছুটা দ্বিধাদ্বন্দ্বে রয়েছেন কিনা, কিছুটা আপনাদের মনে শঙ্কা রয়েছে কিনা সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে? আমাদের
সুষ্ঠু নির্বাচন বা নির্বাচনের ক্ষেত্রে প্রশাসনের যেই প্রস্তুতি সেটা নিয়ে আমাদের শঙ্কা আছে। কারণ আমরা দেখছি যে নির্বাচনের ক্ষেত্রে যে আচরণবিধি গঠনতন্ত্র সেটা সংশোধনের ক্ষেত্রে যথাসময়ে সেটা করা এবং শিক্ষার্থীদের আচরণবিধি নিয়ে বা নির্বাচনের সুষ্ঠুতা নিয়ে তাদের যে প্রশ্ন এবং সেটার যে সদুত্তর দেয়া সেটা প্রশাসন আমাদের সামনে স্পষ্ট করতে পারছে না এবং বিভিন্ন প্রশ্নই শিক্ষার্থীদের আছে। আমরা গতকাল 11 দফা দাবিতে প্রশাসনের কাছে একটা দাবিনামা দিয়েছি, কিন্তু সেটার ভিত্তিতে কোনো সদুত্তর প্রশাসন আমাদেরকে এখনো দেয়নি। আমরা দাবি জানিয়েছি এখানে ডোপ টেস্ট করা হবে, কিন্তু ডোপ টেস্টের যে খরচ সেটা প্রশাসন বহন করবে না, সেটা পুরোপুরি চাপিয়ে দিচ্ছে শিক্ষার্থীদের উপর। আমরা মনে করি একটা নির্বাচন, এটা কোনো ব্যবসা না। ঠিক আছে সুমন, ধন্যবাদ আপনাকে। সুমন জানাচ্ছিলেন, আমরা জানছিলাম সেখানকার খবর জাকসু নির্বাচনের খবর শিক্ষার্থীদের জন্য কাজ করাই মূল লক্ষ্য বলে জানিয়েছেন জাকসু নির্বাচনে বিভিন্ন পদে জয়ীরা। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে শুকরিয়া সেজদা দিতে যান শিবির প্যানেলের জয়ী প্রার্থীরা। নবনির্বাচিত ভিপি আব্দুর রশিদ জিতু বলেন, সবাইকে সাথে নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে আরও শিক্ষার্থী বান্ধব হিসেবে গড়ে তুলতে চান। আর ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতির দাবি, শিক্ষার্থীদের মানসিকতা বুঝতে পারার কারণেই আসছে ধারাবাহিক জয়। জয়ের পর প্রার্থীরা জানান শিক্ষার্থীদের জন্য কাজ করাই হবে এখন তাদের মূল লক্ষ্য। এমন জয়ের পর শিক্ষার্থীদের ধন্যবাদ জানিয়েছে বিজয়ীরা। জাকসু নির্বাচনের সংখ্যাগরিষ্ঠ পদে বিজয়ী হয়েছেন ইসলামী ছাত্র শিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোট প্যানেলের প্রার্থীরা। তারা জাকসুর 25টি পদের মধ্যে জিএস, এজিএস ছাড়াও 20টি পদে জয় পেয়েছেন। এছাড়া স্বতন্ত্র প্রার্থীদের প্যানেল থেকে ভিপি পদ এবং 2টি করে পদে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ সমর্থিত প্যানেলের প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী হয়েছেন। নেত্রকোনার খালিয়াজুড়িতে ধনু নদে নিখোঁজ আরও 2 শিশুর মরদেহ উদ্ধার হয়েছে। নিহতরা হলো আন্ধাইর এলাকার শিরিন আক্তার ও লায়লা। নিখোঁজের প্রায় 36 ঘন্টা পর সকালে 5হাট এলাকায় মরদেহ দুটি ভেসে ওঠে। এখনও নিখোঁজ এক শিশু, তার সন্ধানে উদ্ধার অভিযান চলছে। শুক্রবার বিকেলে খালিয়াজুড়ির 5হাটে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে যাত্রীবাহী স্পিড বোট ও ফিশিং বোটের সংঘর্ষে ঘটে নৌডুবির ঘটনা। এতে নিখোঁজ হয় 4 শিশু, তাদের মধ্যে একজনের মরদেহ গতকাল উদ্ধার হয়। নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার বাসিন্দাদের যাতায়াতের একমাত্র মাধ্যম নৌপথ। ঝুঁকি নিয়ে বাসিন্দারা উত্তাল মেঘনা পাড়ি দেন ট্রলার, স্পিডবোট কিংবা মাছ ধরার নৌকায়। বৈরী আবহাওয়ায় সি ট্রাক বন্ধ থাকলেও অতিরিক্ত যাত্রী ও বিভিন্ন মালামাল নিয়ে চলে কাঠের নৌকা। এতে প্রায়ই ঘটে নানান দুর্ঘটনা। নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়া। উত্তাল মেঘনার ঢেউয়ের মাঝে ট্রলারে এমন ঝুঁকি নিয়েই স্থানীয়দের চলাচল। উপজেলায় প্রায় 7.5 লাখ মানুষের বাস, অথচ জেলা শহরে যাতায়াতের জন্য বিআইডব্লিউটি এর সি ট্রাক রয়েছে মাত্র 2টি। 250 কিছু বেশি যাত্রী ধারণ ক্ষমতার এই নৌযানে বেশিরভাগ সময়ই 3 থেকে 400 যাত্রী পারাপার হয়। ট্রলার ও স্পিড বোটগুলোও অতিরিক্ত যাত্রী নিয়ে চলাচল করে। এতে প্রায়ই ঘটে ছোটখাটো দুর্ঘটনা। হাতিয়ার মানুষ কত যে নিরাপত্তাহীন ভুগতেছি এটা বলার মতো না। জীবন ঝুঁকি নিয়ে দিনের পর দিন এখানে আসতে আসি, যাত্রীর অনেক চাপ, মানুষ বাধ্য হয়ে তখন জীবনের রিস্ক নিয়ে ট্রলারে উঠে, স্পিডবোটে উঠে। আবহাওয়া প্রতিকূল থাকলে বন্ধ থাকে সি ট্রাক চলাচল। মূল ভূখণ্ডের সাথে বিচ্ছিন্ন হয়ে পড়ে যোগাযোগ। সেই সময়টায় জরুরি প্রয়োজনে জেলা সদরে যেতে হলে চরম বিপাকে পড়তে হয় স্থানীয়দের। বাধ্য হয়ে জীবনের ঝুঁকি নিয়েই চড়তে হয় ট্রলারে। নৌপথে যে সমস্যা, আমাদের প্রয়োজন ফেরি, আমরা ফেরি পাচ্ছি না। দীর্ঘদিন পর্যন্ত আমরা আন্দোলন করতেছি ফেরির জন্য। নৌপথে যে যাতায়াত ভালো হয়, সরকার এই জন্য একটা পদক্ষেপ যেন দ্রুত নেয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, নোয়াখালী হাতিয়া নৌরুটে ফেরি চালুর আশ্বাস দিয়েছে বিআইডব্লিউটিএ। নৌযানে অতিরিক্ত যাত্রী পারাপার ঠেকাতে মোবাইল কোর্ট পরিচালনার কথাও জানান তিনি। হাতিয়ার নৌযানগুলোতে আমরা সচরাচর যেটা দেখতে পাই যে অতিরিক্ত যাত্রী পরিবহন করা হয়। আমরা এই বিষয়ে প্রশাসন সবসময় সতর্ক আছি। আমরা বিভিন্ন সময় মোবাইল কোর্ট করে তাদেরকে শাস্তির আওতায় এনেছি এবং ভবিষ্যতেও ইনশাআল্লাহ আমাদের এই ধারা অব্যাহত থাকবে। নৌযাত্রা নিরাপদ করতে সি ট্রাকের সংখ্যা বাড়ানো সহ দ্রুত ফেরি চালু করা হবে এমন প্রত্যাশা দ্বীপের বাসিন্দাদের। সাইফ আহমেদ, যমুনা নিউজ। ময়মনসিংহে ফেসবুকে টুলেট বিজ্ঞাপন দেখে বাসা খুঁজতে যাচ্ছেন, তাহলে সতর্ক হতে হবে আপনাকে। কারণ ময়মনসিংহ শহরে পড়তে আসা ছাত্ররা সাবলেট নিতে গিয়ে অভিনব কায়দায় প্রতারণার শিকার হচ্ছেন। বাসা দেখাতে ডেকে নিয়ে আটকে রেখে মারধর ও ব্ল্যাকমেইল করছে প্রতারক চক্র। এই ঘটনায় 2 তরুণীকে আটক করেছে পুলিশ। এরপর সামনে এসেছে অপরাধী চক্রের তথ্য।
ময়মনসিংহ নগরীর গুলকিবাড়ি এলাকার ফখরুজ্জামান টাওয়ারে এই ঘটনা। প্রতারণার শিকার যুবক আনন্দমোহন কলেজের শিক্ষার্থী। অভিযোগ, ফেসবুকে টুলের বিজ্ঞাপন দেখে বাসা দেখতে গেলে এই নারী চক্রের খপ্পরে পড়েন তিনি। মারধরের পাশাপাশি মোবাইল, ল্যাপটপ এবং নগদ 25,000 টাকা নিয়ে নেয় তারা। একটা টুলটে বিজ্ঞাপন দেখতে পাই যে এক রুমের বাসা ভাড়া দেওয়া হবে। আমি যখন রুমে ঢোকার সাথে সাথে পিছনের রুম থেকে আরো 4 জন ছেলে আর 4 জন মেয়ে তারা বের হয় এখান থেকে। তাদের হাতে ধারালো অস্ত্র ছিল, এমনকি আমাকে তখন থেকে তারা শারীরিকভাবে নির্যাতন করা শুরু করে। অভিযোগ পেয়ে কোতোয়ালি মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে প্রতারক চক্রের 2 নারী সদস্যকে আটক করে। দুজনের বাড়ি কিশোরগঞ্জে। আমাকে নিয়ে রাজবাংলা নিয়ে যায়, শরীর ভয় দেখায়, টাকাটা তুলে 4:40-এর দিকে হেলথ অফিসের গলি দিকে আমাকে নামাই দেয়। পুলিশ বলছে এই নারী চক্রটি শহরে বাসা ভাড়া নিয়ে ফেসবুক বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বিজ্ঞাপন দিত। এরপর শিক্ষার্থী বা তরুণদের বাসা দেখার কথা বলে ডেকে নিয়ে নানা কৌশলে করত প্রতারণা। নানান ধরনের লোভ লালসা সম্পন্ন কথাবার্তা বলবে। তাদের যে গ্রুপ, প্রথম গ্রুপটা এই গ্রুপ, দ্বিতীয় গ্রুপটা হচ্ছে তাদেরকে নিয়ে টাকা পয়সা সংগ্রহের জন্য, আরেকটা গ্রুপ হচ্ছে চাঁদা দাবি করবে, আরেকটা গ্রুপ হচ্ছে আপনার কোথাও বাসা ভাড়া নেবে। সিন্ডিকেটের মূল হোতা 2 জন মেয়েকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। পুলিশ বলছে এখান থেকে উপার্জিত অর্থ দিয়ে বিলাসী জীবনযাপন করত তারা। নগরীতে আরো একাধিক এ ধরনের প্রতারক চক্রের তথ্য পাওয়া গেছে। তাদের শনাক্তে অভিযান চলছে। হুসাইন শাহিদ, যমুনা নিউজ, ময়মনসিংহ। রাজধানীর উত্তরায় সমন্বয়ক পরিচয় দিয়ে চাঁদাবাজির মামলায় AHM নোমান রেজা সহ 3 জনকে কারাগারে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, শুক্রবার চাঁদাবাজির মামলায় নোমান রেজা, তানজিল হোসেন ও ফারিয়া আক্তার তমাকে আদালতে তোলা হয়েছিল। পরে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। পুলিশ আরও জানায়, বৃহস্পতিবার রাতে উত্তরার 13 নম্বর সেক্টরের দেলোয়ার হোসেনের বাসায় ঢুকেন গ্রেফতারকৃতরা। এ সময় মামলা থেকে অব্যাহতি পাইয়ে দেওয়ার কথা বলে 10 লাখ টাকা চাঁদা দাবি করেন তারা। 5.5 লাখ টাকা নগদ আদায় করে বাকি টাকার জন্য সময় বেঁধে দেয়। তারা চলে গেলে পরিবারটি উত্তরা পশ্চিম থানায় মামলা করে। পরে ওই দিন রাতেই বিমানবন্দর থেকে প্রথমে নোমান রেজাকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে উত্তরার জসিমউদ্দিন এলাকা থেকে অপর 2 জনকে গ্রেপ্তার করে পুলিশ। নোমান রেজা 5 অগস্টের পর থেকে সাংবাদিক সহ বিভিন্ন ব্যক্তির নামে জুলাই হত্যা মামলা দিয়ে এমন চাঁদাবাজি করে আসছিল। এ নিয়ে বিমানবন্দর থানায় একাধিক অভিযোগও করেন ভুক্তভোগীরা। দীর্ঘ 10 বছর ধরে থেমে আছে মৌলভীবাজারের রাজনগর উপজেলার খেয়াঘাট সড়কের কাজ। চলাচলের অযোগ্য হয়ে পড়ায় বন্ধ বাস সার্ভিসও। দ্রুত সড়কের সংস্কার চান এলাকাবাসী। সড়ক নয়, এই যেন মরণ ফাঁদ। মৌলভীবাজারের রাজনগরের খেয়াঘাট সড়কটি এখন ভোগান্তির আরেক নাম। উপজেলা সদর থেকে সিলেটের বালাগঞ্জ পর্যন্ত সড়কটির দৈর্ঘ্য 17 কিলোমিটার। দীর্ঘদিন ধরে খানাখন্দে ভরা, উঠে গেছে পিচ, কোথাও কোথাও ছোট বড় গর্ত। দুর্ভোগ দুর্ঘটনা নিত্যসঙ্গী যাত্রী ও চালকদের। যে জায়গা 10 মিনিট লাগতো ওই জায়গাতে আমরা আধা ঘন্টা সময় দেওয়া লাগে। আর অনেক সময় রোগী লইয়ে যাওয়ার কারণে তো অনেক রোগীর অনেক কষ্ট হয়। যে গাড়ি ভাড়া তো CNGর ভাড়া বাড়ছে। যে জায়গাত আছিল বালাগঞ্জ মৌলভীবাজার আছিল 50 টাকা, অঙ্কু দেওয়া লাগে 80 টাকা দেওয়া লাগে এই জায়গাত। বেহাল সড়কের কারণে দীর্ঘদিন ধরে বন্ধ বাস চলাচল। যাত্রীদের ভরসা CNG অটোরিকশা, গুনতে হচ্ছে বাড়তি ভাড়া। লোকসানে বাস চালকরাও। আর খুব প্রবলেম হয়, মনে করেন ব্রেক বেশি লাগে, এরপরে মানে জাম্পার যায় কি বিয়ারিং যায় কি। গত 29/6 থেকে আবার আমরা বাধ্য হয়েছে বন্ধ করতে, কারণ রাস্তাঘাট এত খারাপ। প্রত্যেকটা ড্রাইভার এই আমরা কমপ্লেন করে। 2019 সাল থেকে রাস্তাটি তদারকির দায়িত্বে সড়ক বিভাগ। সংস্কারের জন্য 20 কোটি টাকার প্রকল্প পাশ হয়। গত বছরের জুলাইয়ে শুরু হয় টেন্ডার প্রক্রিয়া। তবে রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে থমকে যায় সব। রাস্তাটা রিহ্যাবিলিটেশন করার জন্য টেন্ডার আহ্বান করা হয়েছিল। বর্তমানে ওই টেন্ডারের CS মন্ত্রণালয় আছে, মন্ত্রণালয় থেকে CS অনুমোদন হলে ঠিকাদার মাঠে নামবে। দ্রুতই সড়ক উন্নয়ন কাজ শুরুর আশ্বাস দিয়েছেন নির্বাহী প্রকৌশলী। শরীফ ফারুকি, যমুনা নিউজ। দর্শক, এই ছিল সংবাদ সারা দেশের এখনকার আয়োজনে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।